এক মাঘে কিন্তু কারো শীত যায় না। বৌমাকে তোরা যেমন দিনের পর দিন অত্যাচার করেছিস, সেই অত্যাচার 10 গুণ হয়ে ফিরে আসবে তোদের কাছে, এই আমি বলে দিলাম। আর তোরা বলছিস না অভিশাপ দিচ্ছি, হ্যাঁ অভিশাপই দিচ্ছি আমি। আর কি আশা করিস তোরা মানুষের কাছ থেকে? তোদের মানুষের কাছ থেকে না অভিশাপই করানো উচিত। তা মেয়ে মরে যাচ্ছে, তার চিকিৎসা করাচ্ছিস না তোরা? মা বোনের কোনো চিন্তা নেই? ডাক্তার দেখিয়েছিস তোরা? দিদি কি করেছিস তোরা? বল না কি করেছিস? ডাক্তার দেখিয়েছিস? আমরা পয়সা খরচ করে, আমরা নিজের গাঁটের কড়ি খরচ করে ওকে ডাক্তার দেখিয়েছি। তোরা কি করেছিস রে? হ্যাঁ কি করেছিস? একটা ব্লাড টেস্ট পর্যন্ত করাতে দিসনি, এক্সরে করাতে দিসনি। দিদিটা বাঁচলো কি মরলো তাতে তোদের কিছু এসে যায়? কিচ্ছু এসে যায় না। না না মা, তা নয়, এসে যায়। মরে গেলে তো খুশি হয়, বুঝতে পারছো না কেন? তাহলে ভাগ বাটোয়ারা কমে যায়, সংসার খরচ কমে যায়। কিন্তু জেঠিমণিকে তো দরকার আছে, সেই জন্য জেঠিমণির মরার কথা ওরা বলবে না, কারণ জেঠিমণি তো রান্না বান্না করে দেয়, সেই জন্যই না চলছে এই সংসারটা। তো তুই এত বড় বড় কথা বলছিস কেন? কেন বলবো না? কেন বলবো না বল? কথা বলার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। একটা মেয়েকে তোরা সবাই মিলে অত্যাচার করবি, একটা মেয়ের উপর অন্যায় করবি, আর তোদের ছেড়ে কথা বলবো? বৌদি ভাই যতদিন এই বাড়িতে ছিল একটা লক্ষ্মী স্ত্রী ছিল, আর এই যে এসেছে তোর বউ, এসে থেকে জেঠিমণির একেবারে হাড়ির হাল করে দিয়েছে। বৌদি ভাই কত খেয়াল রাখতো জেঠিমণির, একটু এদিক ওদিক হতে দিত না, কাজ করতে দিত না। আর বৌদি ভাইয়ের কপাল বলিহারি, সেই জেঠিমণি সেই বৌদি ভাইকে বললো যে তার ছেলেকে নাকি বৌদি ভাই খুন করেছে। কিন্তু কি জানো তো জেঠিমণি, কারোর কথায় কিচ্ছু এসে যায় না, মুখের কথার না কোনো দাম নেই, প্রমাণ দিতে হয়, প্রমাণ। আর সেই প্রমাণ দেবে পুলিশ। পুলিশ ঠিক প্রমাণ দেবে যে আমার বৌদি ভাই খুন করেনি। আর আমি খালি ভাবি যে তারপর তোদের কি হবে। পুতুলদি, ও পুতুলদি, পুতুলদি গো, ওই যে ডাকছে ডাকছে। মা 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 একটুখানি শিমুকে ডাকবে, বলো যে ওই পুতুলদি না মরেই যাবে। ও আমি মরে যাবো শুনলেও কি ও আসবে না? মা এমন কথা বলতে নেই, কখন থেকে বলছি না এসব কথা বলতে নেই মা, অলক্ষণী কথা বলতে নেই, একদম বলতে নেই মা। সেই এখানে আসুক, এখানে এসে আর একটা কীর্তি করুক। খবরদার, আমি কিন্তু সবাইকে বলছি আমার দিদির অসুখের খবর যেন ওকে কেউ না দেয়। ও কিন্তু এই খবর পেয়ে জেল থেকে প্যারোলে বেরিয়ে আসার বায়না করবে, দিয়ে এসে এখানে দেখাবে যে ননদের প্রতি কত ভালোবাসা, কত দরদ। সব তো নাটক, সব তো ঢং, আমি জানি না। চুপ করলি, চুপ করলি, বলে চুপ করলি, একদম চুপ করে থাক বলছি। আমার কিন্তু মাথা গরম আছে, ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা, আমি যে এত টায়ার্ড হয়ে এলাম, এক কাপ চা পাবো তো নাকি? কে চা করে দেবে? কে চা করে দেবে? বলিও কি কথা? সকাল থেকে মেয়েরা এরকম অবস্থা নিয়ে পড়ে আছি, নেওয়া নেই খাওয়া নেই, সারাটা দিন নিজে কোনো কাজ করতে পারেনি। মেয়েটার আমার এই অবস্থা, তোমাকে আমি চা করে দেব? বলি এত বড় ধারি মেয়ে হয়েছ, নিজের চাটুকু নিজে করে খেতে পারো না? আচ্ছা কি করে করবে বলো তোমার? কি করে করবে? ও তো চাকরি করে, তারপর এখন কোর্টেও যেতে হচ্ছে। চাকরি করে সারাদিন কাজকর্ম করার পর বাড়িতে ফিরে এক কাপ চাও পাবে না মানুষ? তুমি তো ওকে চাটা করে দিতে পারো না, মানে তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, কি আর এমন কাজ করো বলো তো? আচ্ছা মা, এক কাপ চা করতে কতটাই বা সময় লাগে? কতক্ষণই বা সময় লাগবে মা? বাবা 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 বাবা, কি সুন্দর কথা। তোমরা দুজনেও, তোমরাও একই কথা বলছো। বাহ, এখন তো সবে শুরু, সবে শুরু, এখনো অনেক বাকি আছে। এরপর দেখবে তোমার ছোট বৌমা বলবে, মা এখনো পর্যন্ত আমার খাবার থালাটাও মেজে রাখেননি, দেখবে। আচ্ছা কাকিমা, তোমরা কি আমাদের বাড়িতে অশান্তি করতে এসছো? এই সংসারে অশান্তি লাগাতে এসছো? না রে ছোটদা ভাই, অশান্তি করতে আসেনি, প্রতিবাদ করতে এসেছে। পুতুলদির চিকিৎসা হচ্ছে না সেটা সারা পাড়াকে এবার জানাবো, তার সঙ্গে আমার মাকে অপমান করা হচ্ছে, আমার জেঠিমণিকে হেনস্থা করা হচ্ছে, সবটা জানাবো।
দেখি এরপর তোরা এই পাড়ায় কিভাবে টিকতে পারিস সেটা আমিও দেখছি। বৌদিভাই চলে গেছে তো কি হয়েছে, বৌদিভাই শিখিয়ে গেছে কিভাবে প্রতিবাদ করতে হয়, সেটাই করছি। আর ওই যে পুলিশ আসবে না, সেখানে যা যা সাক্ষী স্বাক্ষর দরকার সব আমরা দেব, সবটা আগের কেসগুলো তুলবো। দেখি তোরা কিভাবে বাঁচিস। মা চলো তো এবার, চল। ও ছোট, ঠিক আছে, বেশ হচ্ছে, বেশ হচ্ছে। তোরা যেমন কাজ করেছিস তেমনই তোদেরকে শাস্তি পেতে হবে, ঠিক আছে? আমার বউকে কষ্ট দিয়েছিস না, তোদের কষ্ট পেতে হবে। কাল থেকে যেন ওরা এ বাড়িতে না আসে। ছোট আমার যা, আর এই বাড়িটা আমার। আমার বাড়িতে আমার যা, আমার দেওর, আমার জায়ের মেয়ে প্রত্যেকে আসবে, প্রত্যেকে। এই যে মেয়ে, শোনো গো, তুমি 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 বরং তোমার ব্যবহারটা ঠিক করো এবার। ও কি কথা? হ্যাঁ, কি বললেন? বলি কেন, কানে শুনতে পাওনি কি বললুম? মিলর্ড, আজ আদালতে আরও একবার বিপাশা মিত্রকে আমি সাক্ষ্য গ্রহণের জন্য ডেকে নিতে চাই, আপনার অনুমতির অপেক্ষায়। আপনি ডাকতে পারেন। বিপাশা মিত্র হাজির হোক। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? বিপাশা মিত্র। কোথায় থাকেন আপনি? আমি শিমুলদের পাড়াতেই থাকি। ওদের বাড়ির ঠিক দুটো বাড়ি পরে, 2/30 চণ্ডীতলা লেন। বেশ। শিমুল দেবীকে আপনি কতদিন ধরে চেনেন? ও যবে থেকে এখানে বিয়ে হয়ে এলো আমাদের পাড়ায়, বিয়ের দিন থেকেই চিনি। অবজেকশন ইওর অনার। বলছি, পাড়ায় কোনো বউ নতুন এলে আমরা সবাই তাকে দেখি স্যার, কিন্তু একদিনেই কি কাউকে চেনা যায়? স্যার, আমরা এখানে কোনো আধ্যাত্মিক আলোচনা করতে আসিনি বা দর্শন নিয়ে কথা বলতে বসিনি। চেনা মানে পরিচয়ের কথাই আমি বলতে চেয়েছি। আপনি কথার মাঝখানে কথা বলবেন না। আপনি সাক্ষ্য গ্রহণে কোনো বাধা সৃষ্টি করবেন না অনির্বাণ বাবু। ওকে স্যার, আই এম সরি। বিপাশা দেবী, আপনার সঙ্গে শিমুলের সম্পর্কটা কিরকম আরেকবার যদি একটু বলেন। শিমুল আমার বন্ধু, খুব বন্ধু, ছোট বোনের মতো ওকে ভালোবাসি। আমি তো একজন গৃহবধূ, কতটা সখ্যতা বা বন্ধুত্ব থাকলে ঘর সংসার সবকিছু ফেলে রেখে, ঘরের কাজকর্ম ফেলে রেখে দিনের পর দিন এই আদালতে এসে বসে রয়েছি শুধুমাত্র বিচারক মহাশয় কি জাজমেন্ট দিচ্ছেন শিমুলের পক্ষে বা বিপক্ষে জানার জন্য। এটা থেকেই নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন যে শিমুল আমার কতটা বড় বন্ধু। বেশ। বিপাশা দেবী, আমরা শুনেছি শিমুল দেবীকে পরাগ ব্যানার্জি খুবই নিগ্রহ করতেন। এই ব্যাপারে আপনি কি জানেন? খুব অত্যাচার করত, এমন ধরনের অত্যাচার দিনের পর দিন করেছে। ওটা শিমুল বলেই এতদিন ওই বাড়িতে ছিল এই মানুষগুলোর সঙ্গে, আমরা কেউ হলে পারতাম না, একদম পারতাম না। আপনি অত্যাচারের বর্ণনাগুলো দিতে পারবেন দয়া করে? দেখুন, অত্যাচারগুলো তো আর আমি রেকর্ড করে রাখিনি, আমার কাছে ভিডিও করা নেই যে এক্ষুনি বললেই আমি প্রমাণগুলো তুলে দিতে পারবো। কিন্তু আমি মৌখিক বর্ণনা অবশ্যই দিতে পারি। বন্ধু হিসেবে যেটুকু ওর কাছ থেকে জানতে পেরেছি তার মৌখিক বর্ণনা দিতে পারি। তবে হ্যাঁ, আমার মৌখিক বর্ণনা আপনাকে সন্তুষ্ট করবে কিনা সেটা তো বলতে পারবো না। যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করবেন। যদি আপনি আমাকে সেই গ্যারান্টি দেন যে আমার মৌখিক বর্ণনায় আপনি সন্তুষ্ট হবেন, বিশ্বাস করবেন, নিশ্চয়ই বলবেন। আপনি কার সঙ্গে কথা বলছেন সেটা ভুলে যাচ্ছেন। না,
কেন ভুলে যাব? আপনি বিপক্ষীয় লয়ার অনির্বাণ সেন, ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আপনি বড্ড বেশি কথা বলছেন। স্যার, আমার সাক্ষীকে এভাবে অপমান করার কি অধিকার আছে ওনার কোনো? সাক্ষ্য গ্রহণ আমি করছিলাম। স্যার, আইনের নিয়ম অনুসারে আমার যদি মনে হয় যে আমি ওনাকে প্রশ্ন করব, তাহলে একবার নয় আমি 1000 বার প্রশ্ন করতে পারি। আর আশা করি এই অধিকারটা আমাকে দেওয়া হবে। 100 বার প্রশ্ন করতে পারেন, নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন, এবং সেই প্রশ্নগুলোর উত্তরও আমি দিতে বাধ্য। উত্তর আমার কাছে রয়েছে, আমি নিশ্চয়ই দেব। কিন্তু আমার উত্তরগুলো যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে না হয়, তখন সেটা তো আমারও খারাপ লাগতে পারে, আর সেই খারাপ লাগাটার কথা আমিও জানাতে পারি। আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে আপনি তার উত্তর দিন। থ্যাংক ইউ স্যার। বলুন, আপনি ঠিক কী ধরনের অত্যাচার প্রত্যক্ষ করেছেন? দেখুন, শিমুল ব্যানার্জির ওপর তার স্বামী পরাগ ব্যানার্জি রাত্রিবেলা সহবাস করাকালীন যা যা অত্যাচার দিনের পর দিন ধরে চালিয়েছেন, সেগুলোর সাক্ষী তো আর আমি থাকতে পারিনি। আমি কেন, কেউই থাকতে পারেনি, সম্ভব নয়। কিন্তু পরদিন শিমুলের চোখ মুখ, শিমুলের এক্সপ্রেশন, ওর মানসিক যন্ত্রণা, এই সবটা দেখে মেয়ে হিসেবে খানিকটা তো কানেক্ট করতে পেরেছি। একটা মেয়ে হয়ে ওর যন্ত্রণার কথাটা তো বুঝতে পেরেছি। এটুকু আমাকে অনেকটা বুঝিয়ে দিয়েছে স্যার। আর হ্যাঁ, শিমুলকে যে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেটা সবাই জানে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? বলুন, কোনো প্রমাণ আছে? যা জনগণ জানে বা অন্যান্য শর্ত দ্বারা প্রমাণিত, তাকে বলা হয় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। তার জন্য সবটা জানতেই হবে বা দেখতেই হবে সবটা, তার কিন্তু কোনো মানে নেই। না, সেই প্রমাণও তো রয়েছে ম্যাডাম। আমি এবং আমার বন্ধুরা, শিমুল, সবাই তো সেখানে উপস্থিত ছিল। যে শরবত আমরা খেয়েছি সেই একই শরবত শিমুলকেও খাওয়ানো হয়েছে, অথচ আমাদের কারোর কিছু হলো না। একা শিমুল অসুস্থ হয়ে পড়লো। এবং এই শরবতটা বানিয়েছিল এই যে ওর স্বামী পরাগ, পলাশ এবং প্রতীক্ষা, এখন ওর ওয়াইফ হয়েছে, আগে ওর ওয়াইফ ছিল না। ওরা মিলেই শরবতটা বানিয়েছিল। তারপরে ওকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় যে ওর শরীরে বিষ রয়েছে এবং সেই বিষ বেরও করা হয়। ডাক্তাররা জানেন। সেই সব তথ্য প্রমাণ তো ম্যাডাম আশা করছি আপনার কাছে সবই রয়েছে। স্যার, হসপিটালে কিছু কাগজপত্র রয়েছে এর মধ্যে আরো, সেটা আমি প্রমাণ হিসেবে দিতে চাই। স্যার, আমার এখানে একটা বিষয় বলার আছে। আপনি যদি সবকিছুই জানতেন তাহলে এতদিন ধরে থানা পুলিশ করেননি কেন? কারণ আমার বন্ধু শিমুল ব্যানার্জি চেয়েছিল তার সংসারটাকে টিকিয়ে রাখতে। সংসার ভেঙে দিতে কোনো মেয়েই চায় না, শিমুলও চায়নি। বিনিময়ে পরাগ ব্যানার্জি যে তার কাছে ভিক্ষা চেয়েছিল যাতে ওকে ফাঁসিয়ে দেওয়া না হয়, সত্য গোপন করা হয়, সেটা কি আপনারা জানেন? তার বিনিময়ে শিমুল যেটা করেছিল, 5 লক্ষ টাকা পরাগের কাছ থেকে চেয়ে নিয়েছিল। এই 5 লক্ষ টাকা কিন্তু শিমুলের শাশুড়ি মা মধুবালা দেবী এবং শিমুলের ননদ পুতুল, তাদের অ্যাকাউন্টেই জমা পড়েছিল। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। যেহেতু তার ছেলেরা, মধুবালা দেবীর ছেলেরা, শিমুলের হাজবেন্ড এবং তার দেওর তার মাকে দেখাশোনা করতো না, বোনেরও দেখাশোনা করতো না, তাই জন্য তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই 5 লক্ষ টাকা পরাগের কাছ থেকে চেয়ে শিমুল তাদেরই অ্যাকাউন্টে জমা করে রেখেছিল, যাতে ওদের ভবিষ্যৎটা নিশ্চিত থাকে। এবং বিনিময়ে পরাগের সত্যটা ও গোপন করেছিল। পরাগকে ফাঁসিয়ে দিতেও চায়নি। এটা থেকে নিশ্চয়ই আপনারা সকলে অনুমান করতে পারবেন যে একটা মেয়ে তার শ্বশুরবাড়িকে কতটা ভালোবাসলে, শ্বশুরবাড়ির প্রতি কতটা কর্তব্যপরায়ণ হলে এই কাজটা করতে পারে। কতভাবে শিমুল চেষ্টা করেছে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের পাশে থাকার। হ্যাঁ, আর সেই জন্যই ওনার প্রাক্তন শাশুড়ি সবার সামনে বলে গেলেন যে ওনার ছেলেকে উনি বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন। সবার সামনে আমরা শুনেছি স্যার এটা। এই কথাটা থেকে কিন্তু এটা প্রমাণ হয় না যে শিমুল শাশুড়ি মা বা শ্বশুরবাড়ি কারোর পাশে দাঁড়াতে চায়নি। দেখুন, এই পৃথিবীতে যদি সবাই সবার উপকারের কথা মনে রাখতো না, তাহলে তো পৃথিবীটাই অন্যরকম হতো। আপনার দরবারে কোনো মানুষের আসার আর প্রয়োজন হতো না স্যার। আশা করি এইটুকুর মান্যতা আপনারা দেবেন। আপনি বলুন তো, আর ঠিক কি কি সমস্যার মধ্যে পড়তে হয়েছিল শিমুল দেবীকে? শিমুলের সঙ্গে সম্পর্ক থাকাকালীন, মানে তখনও ডিভোর্স হয়নি শিমুলের সঙ্গে পরাগের, তখনই পরাগের প্রিয়াঙ্কা বলে আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং শিমুলের উপস্থিতিতে, বাড়ির সকলের উপস্থিতিতে তাকে নিয়েও বাড়িতে নিয়মিত আসা যাওয়া শুরু করে। ইভেন শিমুল তো বেশ কয়েকবার ওদের দুজনকে ঘরের মধ্যে ঘনিষ্ঠ অবস্থাতেও দেখেছে। বলুন তো, এটা একটা মেয়ের জন্য ট্রমা নয়? মানসিক নির্যাতন নয়?
তখনও তো শিমুলের সঙ্গে ডিভোর্সই হয়নি, এবং তার ইমিডিয়েট পর থেকে শুরু হতে থাকে শিমুলের ওপর চাপ দেওয়া, যাতে শিমুল ওকে ডিভোর্স দিয়ে দেয় পরাগকে, এবং পরাগ যাতে ওই প্রিয়াঙ্কা বলে মেয়েটিকে বিয়ে করতে পারে। ধরে নিলাম আপনার সমস্ত কথা সত্যি, ধরে নিলাম। তার একটা ছোট্ট প্রশ্ন আমার মাথায় ঘুরপাক কাটছে স্যার। আপনি তো আপনার স্বামীকে অপছন্দ করতেন, সহ্য করতে পারতেন, তাহলে তো আপনার সংসার ছেড়ে বেরিয়ে আসার কথা ছিল, তাই না? তাহলে আপনি কেন ওই সম্পর্কটায় আটকে থাকতে চেয়েছিলেন? এই ছোট্ট প্রশ্নটার উত্তর দেবেন? এর উত্তর বোধহয় শিমুল ব্যানার্জি আপনাকে সব থেকে ভালো করে দিতে পারবে। ওর বন্ধু তো, তাই বন্ধু হিসেবে যতটুকু জানি ততটুকু বলছি। শিমুল এই বাড়িতে পড়ে থেকেছে ওর শাশুড়ি মা এবং ওর অসুস্থ ননদের কথা ভেবে। ওর শাশুড়ি মা খুবই অসহায় এবং ওর ননদ স্পেশাল চাইল্ড। তারাই কিন্তু শিমুলকে শ্বশুরবাড়ি থেকে চলে যেতে দেননি। আর কোনো নিয়ম তো এরকম নেই, কোনো আইনে এরকম কথা বলাও নেই যে ডিভোর্সের পর কোনো মেয়েকে তার স্বামীর ঘর থেকে চলে যেতেই হবে। ঠিক ওই কারণেই শিমুল ওই বাড়িতে রয়ে গেছে। শিমুলের কোনো স্বার্থ ছিল না স্যার, শিমুলের বিন্দু মাত্র কোনো স্বার্থ ছিল না। পরাগ বরং দিনের পর দিন ধরে ওকে চাপ দিয়েছে। তবে হ্যাঁ, দিনের পর দিন পরাগ ব্যানার্জির অত্যাচার অন্যায় এতটাই বেড়ে যেতে থাকে যে একটা সময় শিমুলের মনে হয় যে যদি আমি তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিয়ে দিই তাহলে তো প্রিয়াঙ্কাকে এ বাড়িতে এনে তুলবে এবং আরোই ওর মা বোনেদের প্রতি দায়িত্ব কর্তব্য কিছুই পালন করবে না, দেখাশোনা করবে না। শুনুন, আমার জানা আছে স্বামী স্ত্রীর সম্পর্কটা শিমুল ব্যানার্জি ঠিক চালিয়ে নিয়ে যেতে পারছিলেন না। রাদার উনি ওনার স্বামীকে সন্তুষ্ট করতে পারছিলেন না। এমনকি উনি স্বামীর সাথে সহবাসও করতেন না, উনি থাকতেন ওনার ননদের সাথে। এমত অবস্থায় যদি পরাগ ব্যানার্জি নতুন করে তার জীবন শুরু করতে চায়, এতে অনৈতিক কোথায়? এখানে তো শিমুল ব্যানার্জির আপত্তি থাকার কোনো কথা নয়। অবজেকশন মিলর, নৈতিক অনৈতিকের ব্যাখ্যা শুধু উনিই জানেন, আর কেউ জানেন না, এরকমটা নয় কিন্তু স্যার। একটা মেয়ে বিয়ের পরে নিজের পদবি পরিবর্তন করে নিজের চেনা বাড়ি ঘর পরিবার প্রিয়জন সবকিছু ছেড়ে আরেকটা পরিবারে এসে থাকে, অ্যাডজাস্ট করে চলে প্রতি মুহূর্তে। সে জায়গায় দাঁড়িয়ে যদি মেয়েটিকে মিনিমাম ন্যূনতম সম্মান ভালোবাসা না দেওয়া হয়, পদে পদে তাকে যদি এইভাবে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হতে হয়, তাকে অপমানিত হতে হয়, অসম্মানিত হতে হয়, তাহলে একটা সময়ের পর তার মনের মধ্যে কি কখনো প্রতিশোধ স্পৃহা জাগতে পারে না? জাগতেই পারে। যে তুমি আমার জীবনের এতগুলো সময় নষ্ট করলে, এতগুলো দিন নষ্ট করলে, আজ সে তুমি আরেকটি মেয়েকে বিয়ে করে নতুন করে সংসার পাতার কথা ভাবছো আমাকে ছেড়ে দিয়ে। খারাপ লাগতে পারে না? খুব অন্যায় সেটা। আমি হলে অন্তত তাই লাগতো, কিন্তু শিমুল তো তা নয়। এটাই তোর সমস্যা, সব থেকে বড় সমস্যা। শিমুল তো একেবারেই অন্যরকম। ও বরং স্বেচ্ছায় পরাগকে ছেড়ে দিতেই চেয়েছিল, তবে একটা সময় পর ওই যে বললাম ওর মনে ভয় হয়েছিল। ইভেন এই ভয়টা কিন্তু শাশুড়ি মার মনেও হয়েছিল যে তার ছেলেরা বোধহয় তাকে আর দেখবে না, তার অসুস্থ মেয়েটাকে আর দেখবে না। তাই জন্যই শিমুল ভেবেছিল যে ডিভোর্সটা ডিলে করবে। তা না হলে পরাগ যদি প্রিয়াঙ্কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে তোলে তখন তো আরেক বিপদ আসবে। তাই জন্যই শিমুল ডিভোর্সটা দিতে দেরি করেছিল। যতটুকু আমি ওর বন্ধু হিসেবে জানি এটুকুই বললাম স্যার। আপনি মিথ্যে কথা বলছেন। আপনাকে তো আমি আগেই বলেছিলাম, আমার কথা আপনার নাও পছন্দ হতে পারে, আমার উত্তর আপনার বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে, তাই বলে সত্যিটা কিন্তু আমি বদলাতে পারবো না। স্যার, উনি আমার সাক্ষীকে অপমান করতে পারেন না। স্যার, অপমানজনক কথা বললে অপমানিত তো হতেই হবে, আমার এক্ষেত্রে কিছু করার নেই। স্যার, উনি যা বলেছেন আমার মনে হয় অন্তর থেকে বলেছেন। আপনি কি এর মধ্যে কিছু অপমানজনক খুঁজে পেয়েছেন? পাননি তো। আর শেষ পর্যন্ত আপনার মতই গৃহীত হবে, সেই জন্য আমি এই অংশটুকু আলাদা করে বললাম আপনাকে। এর পরের প্রশ্ন আমার বিপাশা মিত্রর কাছে। বিপাশা দেবী, আপনি ভালো করে পরিষ্কারভাবে বলুন, নিরপেক্ষভাবে বলুন, বিয়ের দিন মানে পরাগ ব্যানার্জির দ্বিতীয় বিয়ের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের আগে, যখন কথা হচ্ছে যে গায়ে হলুদ হবে, সেই অনুষ্ঠানের আগে ওনাকে কেউ দেখেন অজ্ঞান হয়ে পড়ে থাকতে। সেই সময় ঠিক কি হয়েছিল? আপনারা কি সেখানে ছিলেন? না ম্যাডাম, সকাল থেকে আমরা ছিলাম না। আমরা গায়ে হলুদের দিন সকালবেলা একটু দেরিতে এসছিলাম, তাই কি এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, এগুলো কিছুই আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যতটুকু আমরা শিমুলকে চিনি, কোনো একজনকে ডিভোর্স দিয়ে দেওয়ার পর, সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার পর
তাকে নিয়ে বিন্দু বিসর্গ আগ্রহ অন্তত শিমুলের মতো মেয়ে দেখাবে না। তাকে খুন করে তার বিয়ে নষ্ট করবে এমন মানসিকতা আর যাই হোক শিমুল ব্যানার্জির মতো মেয়ের থাকতে পারে না। এটা আমি এই ভরা আদালতে দাঁড়িয়ে মহামান্য বিচারকের সামনে জোর গলায় হরপ করে বলতে পারি। আপনি কি এই ব্যাপারে কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, আমি অবশ্যই সন্দেহ করি। কাকে সন্দেহ করেন? আমি পরাগ ব্যানার্জির ভাই পলাশ ব্যানার্জি এবং তার স্ত্রী প্রতীক্ষা ব্যানার্জিকে সন্দেহ করি। স্যার আমাদের ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে স্যার। আর বারবার আমার নামটা উঠছে কেন স্যার বলুন তো? আমি কি আমার ভাসুরকে ফাঁসাতে চাইবো? স্যার কিরকম অবাস্তব কথা এটা! আমি আমার নিজের দাদাকে খুন করব? আস্তে আস্তে। কি হচ্ছেটা কি? কেন এত কথা বলছেন? বসুন বসুন বসুন। আপনারা তো আমাকে নিযুক্ত করেছেন আপনাদের হয়ে কথা বলার জন্য। বসুন 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 প্লিজ। স্যার, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? এই ভদ্রমহিলা শিমুল ব্যানার্জিকে বাঁচানোর জন্য ভয়েস রেস করছেন। আসলে কি বলুন তো, এনার বাড়িতে একটা অনৈতিক আড্ডা বসতো আর শিমুল ব্যানার্জি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ওখানে যেতেন। এবং স্যার আমি নিশ্চিত তার বিনিময়ে উনি টাকা পয়সা পেতেন। এই জন্য উনি বারবার বারবার শিমুল ব্যানার্জির জন্য ভয়েস রেস করছেন, চুর চড়াচ্ছেন। অবজেকশন মিলন। ওনার কাছে কি প্রমাণ আছে যে বিপাশা মিত্র টাকার বিনিময়ে ওনার ঘরে আড্ডা বসতে দিত? এর তো কোনো প্রমাণ নেই। এই মুহূর্তে আমার এর উত্তর চাই, না হলে কোর্টের কাজ আজ ব্যাহত হবে। কারণ এই অপমানের পর আমার সাক্ষীকে আর আমার পক্ষে প্রশ্ন করা সম্ভব নয়, অসম্ভব স্যার। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি যে এত বড় কথা বললেন, প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য করা আপনার অত্যন্ত অন্যায় অনির্বাণ বাবু। স্যার ওই একটু আগে একটা কথা হলো না, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেটাই যথেষ্ট নয় কি? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলছে যে শিমুল ব্যানার্জি বিবাহিত হওয়ার সত্ত্বেও দিনের পর দিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেন অনৈতিকভাবে। দিনের পর দিন উনি দেখা করতেন এবং দেখা করার জন্য উনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে বিপাশা মিত্রর বাড়ি।